যে দেশে হাজার হাজার কোটি টাকা সরকারের প্রত্যক্ষ প্রশ্রয়ে দুর্নীতি করে পাচার করে তারা দেশ ছেড়ে চলে যাচ্ছে, দেশে বহাল তবিয়াতে আছে, এ দেশে ঘরে ঘরে মতি জন্ম নিচ্ছে। এখন এই যে রাজস্ব কর্মকর্তা সর্বশেষ যে মতিউর রহমান, এখন সবাই বলে রাজস্ব মতি, ছাগল মতি, ছাগলকাণ্ডের মতি, সেরকম এই সরকারের মধ্যে সবচেয়ে সুবেশদারি ভালো চেহারা এরকম একেবারে নাদুস নুদুস যারা এইরকম ঘরে ঘরে মতি পয়দা করেছে তারা, আওয়ামী ঘরে ঘরে এবং তাদের প্রশাসনের ঘরে ঘরে। এই দেশের সবচেয়ে যে আইজিপি, তিনি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছিলেন, সে সবচেয়ে বেশি দুর্নীতিবাজ হিসেবে এখন সামনে আসছে। ডক্টর শাকাত হোসেন শায়ন্ত ভাই, আমরা আপনার কাছে যেতে চাই। শুরুতেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার বিষয়টি নিয়ে কথা বলতে চাই। এখন এমন একটা পর্যায়ে গিয়েছে যে এটা ভালো চিকিৎসার দাবি করা, উন্নত চিকিৎসার দাবি করা, আবার পাল্টা দিক থেকে জবাব আসছে, এটি নিয়ে রাজনীতি করা হচ্ছে, আবার আন্দোলনের কর্মসূচির ডাক দেওয়া হচ্ছে। আসলে শারীরিক অসুস্থতা এখন কি আন্দোলনের পর্যায়ে পৌঁছেছে কিনা? আপনাকে ধন্যবাদ, এবং আমার সঙ্গে আলোচনায় দুজন সম্মানিত আলোচক আছেন এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা। দেখেন, বেগম খালেদা জিয়ার এই বিষয়টি নিয়ে বহু বছর ধরেই, তিনি যখন থেকে কারান্তরীণ তখন থেকে এটা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। আপনার এই অনুষ্ঠানেও আমরা বহুবার আলোচনা করেছি। তার উপর যেটা করা হচ্ছে, এটা একটি রাষ্ট্রীয় নিপীড়ন বা অন্যায়। একটা রাষ্ট্র ব্যবস্থার সমস্ত অ্যাপারেটাস ব্যবহার করে একজন জাতীয় নেত্রীকে কিভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া যায়, তার বর্তমান সবচেয়ে বার্নিং উদাহরণ সেটা হচ্ছে বেগম খালেদা জিয়া। যেই দেশে তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যে সংগ্রাম করেছেন, মানুষের ভুল ত্রুটি, পছন্দ অপছন্দ, নানান সমালোচনা, সফলতা বিফলতা, এগুলা সবারই থাকে জীবনে। প্রতিপক্ষ বেগম খালেদা জিয়াকে নিয়ে অনেক সমালোচনা করতে পারেন, কিন্তু এটা তো সত্য যে একজন গৃহবধূ থেকে তিনি রাজনীতিতে এসে বাংলাদেশে ৮০-র দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্বে এসে পরিচিতি পেয়ে আপসহীন নেত্রী হিসেবে দেশের মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়ে ১৯৯১ সালে তিনি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হন। সেই তারপর থেকে তিনি একাধিকবার বিরোধী দলীয় নেত্রী হয়েছেন, আবার প্রধানমন্ত্রী হয়েছেন, খণ্ডকালীন একবার হয়েছেন, মানে তিনবার তিনি প্রধানমন্ত্রী হিসেবে দেশে শপথ করেছেন। সেই নেত্রী, তার হাজব্যান্ডের একটা বর্ণাঢ্য পরিচয় আছে। তিনি স্বাধীনতার ঘোষণা তার কণ্ঠে মানুষ শুনেছে, তিনি জেড ফোর্সের অধিনায়ক ছিলেন, সেক্টর কমান্ডার ছিলেন, বাংলাদেশের সেনা প্রধান ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, এবং বিএনপির মতো এত বড় জনপ্রিয়তা একটা দলের প্রতিষ্ঠাতা সেই ব্যক্তির স্ত্রী, তাকে এতিমের টাকা এক অ্যাকাউন্ট থেকে ট্রাস্টের টাকা আর এক অ্যাকাউন্টে হস্তান্তর করা হয়েছে, সেখানে নিয়মের ব্যত্যয় ঘটেছে এবং আদালত বলেছে তার দুর্নীতির অভিপ্রায় প্রকাশ পেয়েছে। দুর্নীতি করেছে ওরা, কোথাও বলেনি। সেটাকে সরকার পোট্রে করলো এমনভাবে তিনি এতিমের টাকা মেরে খেয়েছেন, চুরি করেছেন, দুর্নীতি করেছেন, এবং সেই সামান্য কটা টাকার এই যে ব্যত্যয়ের কারণ দেখিয়ে তাকে জেল দিল। যে দেশে হাজার হাজার কোটি টাকা সরকারের প্রত্যক্ষ প্রশ্রয়ে দুর্নীতি করে পাচার করে তারা দেশ ছেড়ে চলে যাচ্ছে, দেশে বহাল তবিয়াতে আছে, এ দেশে ঘরে ঘরে মতি জন্ম নিচ্ছে। এখন এই যে রাজস্ব কর্মকর্তা সর্বশেষ যে মতিউর রহমান, এখন সবাই বলে রাজস্ব মতি, ছাগল মতি, ছাগলকাণ্ডের মতি, সেরকম এই সরকারের মধ্যে সবচেয়ে সুবেশদারি ভালো চেহারা এরকম একেবারে নাদুস নুদুস যারা, এইরকম ঘরে ঘরে মতি পয়দা করেছে তারা, আওয়ামী ঘরে ঘরে এবং তাদের প্রশাসনের ঘরে ঘরে। এই দেশের সবচেয়ে যে আইজিপি, তিনি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছিলেন, সে সবচেয়ে বেশি দুর্নীতিবাজ হিসেবে এখন সামনে আসছে। এই দেশের সাবেক সেনাপ্রধান আজিজের মতো এইরকম দুর্নীতিবাজ এবং এইরকম তার আত্মীয় তোষণকারী সেরকম বিষয় বেরোচ্ছে। এই দেশে ওনাদের এমপি সোনা চোরা চালানের সঙ্গে যুক্ত হয়ে নিজেদের লোকের হাতে বিদেশে গিয়ে টুকরো টুকরো হয়ে খুন হয়ে নিখোঁজ হয়ে যায়, মাংসের টুকরা উদ্ধারণ এই পর্যায়ে দেশকে নিয়ে আসছে। সেই দেশে একজন সাবেক প্রধানমন্ত্রী, তাকে মিথ্যা মামলায় শুধুমাত্র রাজনৈতিক কারণে সাজা দেওয়া হলো। তারপর তার চিকিৎসা, যে মানুষ যেদিন জেলে যান তিনি হেঁটে ঢুকেছেন না,
সেই ভিডিও ফুটেজ বের করে দেখুন, এখন ইউটিউবে সার্চ দিয়ে দেখেন তিনি গাড়ি থেকে নেমে হেঁটে জেলখানায় ঢুকেছেন। তারপর তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আনা হলো, তাকে গাড়ি থেকে নেমে হুইল চেয়ারে করে উপরে তুলতে হলো। সেই হুইল চেয়ার থেকে তারপর চিকিৎসা তার পছন্দের জায়গায় বা পছন্দের চিকিৎসকের কাছে বাংলাদেশেই নিতে চেয়েছিলেন, সেটি দেয়া হলো না। বলল না, সরকারি ওই নির্ধারিত জায়গার বাইরে দেয়া যাবে না, এটা নাকি আইনে নাই। আরে ভাই, আইনে নাই তাহলে পরে কিভাবে এবারকে আরে ইউনাইটেডে পরে চিকিৎসা নিল? তার মানে যখন তিনি বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটিতে চিকিৎসা নিতে চাননি বা অনীহা ছিল, তার পছন্দের প্রাইভেট হসপিটালে নিজ খরচে নিতে চেয়েছিলেন, তখন আইনের দোহাই দিয়া দিল না। পরে যে দিল, তার মানে এই আইনটা তো তখনও ছিল। তাকে পঙ্গু করে মৃত্যুর দিকে ঠেলে দিয়ে শেষ পর্যায়ে দিবে যখন তেমন কিছু করার থাকবে না। সেই একই ধারাবাহিকতায় আবার যখন প্রাইভেট হসপিটালও এইখানে তারা বোর্ড করছে, বিদেশের সঙ্গে তারা যোগাযোগ করছে, সব করছে এবং দেখছে যে বাংলাদেশের চিকিৎসা পদ্ধতিতে ওনার এই জটিল চিকিৎসা এবং সব কিছু এখানে করতে সব ভালো সর্বোচ্চ চিকিৎসাটা সম্ভব নয়, সেই অবস্থায় ওনাকে বিদেশে নিতে চাইলেন, সেটাও দেওয়া যাবে না। বড় বড় দুর্নীতিবাজ সাজাপ্রাপ্তরা যে তারা জামিন পেতে পারেন, তারা বিদেশে যেতে পারেন, তারা টাকা পাচার করে বহাল তবিয়তে থাকতে পারেন, আর 3 বারের প্রধানমন্ত্রী এবং তার যে প্রোফাইল বললাম, একজন বর্ষিয়ান নারী রাজনীতিবিদ, তিনি কি পালিয়ে যাবেন? খালেদা জিয়া কি পালিয়ে থাকার মতো লোক? বা শেখ হাসিনা বা খালেদা জিয়া এদের প্রোফাইলের নেতা নেত্রীরা কি পালিয়ে থাকতে পারে? সুতরাং কোন অজুহাতে কেন তাকে জামিন দেওয়া হয়নি, কেন তাকে বিদেশ যেতে দেওয়া হয়নি, এটা দেশের মানুষের কাছে স্পষ্ট যে সরকারের শীর্ষ মহল থেকে ব্যক্তিগত রাগ ক্ষোভ, সেটা থেকে রাজনীতি থেকে তাকে সরিয়ে দেবার জন্য মৃত্যুর দিকে ঠেলে দিয়ে শেষ প্রান্তে পৌঁছে দিয়েছে। এবং আমি ধারণা করি এমন এক সময় তাকে আল্লাহ যদি হায়াত দেয়, কিছুদিন বাঁচিয়ে রাখে, এমন এক সময় তাকে বিদেশে যাওয়ার অনুমতিও দিবে যখন বিদেশ নিয়েও লাভ হবে না। সরকার বেসিক্যালি সরকারের টপ লেভেল ওনার মৃত্যু চায়, সেটাই নিশ্চিত করছে। অথচ এই দেশটা ওরা দুর্নীতি, টাকা পাচারকারী, লুণ্ঠনকারীদের স্বর্গরাজ্যে পরিণত করেছে। আর ঘরে আপনার 10 টাকা সে চাল খাওয়াবে বলে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতা এসে এখন 17.5 টাকা পিস ডিম খাওয়াচ্ছে। কোথায় নিয়ে গেছে দেশটাকে?